উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং আমরা আজকে ক্লাস আমরা শুরু করছি। আমরা ভ্যারাইটিস অফ হোমিওপ্যাথি করছি। তা জেন কাঞ্জিলাল, আমাদের ল্যাকিউনাটা কোথায়, ঘাটতিটা কোথায়, এই জায়গাগুলো কিন্তু জেন কাঞ্জিলাল উল্লেখ করেছেন এবং সেইটার উপর ভিত্তি করে তার কথা প্লাস আমি আমার শিক্ষকদের কথা প্লাস আমার এই 40 বছর যাবৎ যে প্র্যাকটিস করছি তার থেকে কিছু অভিজ্ঞতা সংগ্রহ করে আমি আমার বক্তব্য শুরু করছি। এবং আমার হ্যাঁ বলুন। আপনার মোবাইলের সামনে কি কোনো ফ্যান চলতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যানটা তারা বন্ধ করে দিচ্ছে। না না, ফ্যান বন্ধ করার দরকার নাই, জাস্ট একটু ঘুরায় দিয়ে, কোনো টেবিল ফ্যান হলে ঘুরায় দিয়ে। আচ্ছা, উপরে ফ্যানটা চালু করে দিচ্ছি। না, উপরের ফ্যান, টেবিল ফ্যানটা সরাসরি বাতাসে শব্দ। না না, আগে হোমিওপ্যাথি তারপরে অন্য কিছু। না, আচ্ছা তাহলে সরাসরি একটু ঘুরায় দিলেই হতো আর কি। না ঠিক আছে, অসুবিধা কিছু। জি স্যার, একটু ডিস্টার্ব করলাম। না না, এটা আগে হোমিওপ্যাথি। আচ্ছা, এবার হচ্ছে কি, এখানে জেন কাঞ্জিলাল যে জায়গাটা বলছে বেসিক মিসইন্টারপ্রিটেশন অফ দ্য টার্ম কিওর অ্যান্ড কনফিউশন ইট উইথ দ্য প্যালিয়েশন, এটা খুব মারাত্মক কথা বলেছেন। আমরা সত্যর মুখোমুখি হতে খুব ভয় পাই। প্যালিয়েশন কি আমাদের নিশ্চিত? তা তো নয়। বহু কেস আছে যে কেসগুলো ইনকিউরেবল কেস, সেখানে প্যালিয়েশন আমরা করতেই পারি। রবার্টসের প্যালিয়েশন বইটা, প্যালিয়েশন নিয়ে লেখা খুব সুন্দর আছে, আমরা দেখতে পারেন, যারা জুনিয়র ছাত্রদের কথাই বলছি। এবং প্যালিয়েশন আর কিওর এই দুটোই কিন্তু সেম প্রসেস। ওই প্যালিয়েশনের জন্য আমাকে এটা ওটা ওই খুঁটি দিতে হবে, এখানে খুঁটি দিতে হবে, ওখানে খুঁটি দিতে হবে, আধুনিকতার নাম করে। এই খুঁটি দেওয়া বন্ধ করতে হবে। এই খুঁটি দেওয়াটা যদি বন্ধ না করেন তাহলে মহা মুশকিল হয়ে যাবে। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, এক থেকে সব সৃষ্টি। এর আগে আমি ব্যাখ্যা করেছি, আজকে সেখানে যাচ্ছি না। এবং আমরা চিকিৎসা করতে গিয়ে কোথায় প্যালিয়েশন করে ফেলছি, কোথায় সাপ্রেশন করে ফেলছি, সেটা কিন্তু বোঝার দক্ষতা যদি না থাকে তাহলে সমূহ বিপদ। এটা মনে রাখবেন, হোমিওপ্যাথিতে সাপ্রেশন, বিশেষ করে হায়ার পোটেন্সিতে সাপ্রেশন, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। শুধু ডেঞ্জারাস নয়, এটা যে কোনো প্যাথির থেকে হার্মফুল, কারণ আরো ভাইটাল অর্গানকে প্রোন টু ডিজিজ করে দেবে, ডিজিজে প্রবণতা সৃষ্টি করবে। তাহলে কি হচ্ছে, আরোগ্য বলতে আমরা কি বোঝাই? আরোগ্য কথাটা, কিওর কথাটা কিন্তু অন্য কোনো প্যাথিতে তারাও কিওর বলে। দুটো কিওরের মধ্যে ডেপথের পার্থক্য আছে। দেখুন, হোমিওপ্যাথি বাদ দিয়ে যে চিকিৎসা পদ্ধতি সব আছে, তারা কি করে, ডিজিজ প্রোডাক্টের উপর কাজ করে। ডিজিজ প্রোডাক্ট মানে কি? রোগের ফলে যে প্রোডাক্টটা তৈরি হলো সেটাকে কমিয়ে দেওয়া। যেমন ধরুন আপনার সুগার হয়েছে, আপনার ট্যাবলেট দেওয়া হলো বা ওষুধ দেওয়া হলো, সুগারটা কমে গেল, টেস্ট করে দেখুন সুগারটা কমে গেছে। আপনি খেটে খুঁটে আপনি একটা ন্যাট্রামিও দিলেন, আপনি কিন্তু দেখাতে পারবেন না যে সুগারটা কমে গেছে। এটা খুব রেয়ার ক্ষেত্রে, হয়তো খুব সিমিলিমাম হলে হতেও পারে। আবার সিমিলিমাম হলে সুগার বেড়ে যায়, সেটাও দেখেছি, পেশেন্ট ভালো থাকে। 400-এর উপর সুগার বেড়ে গেছে, পেশেন্ট ইজ বেটার। কপাল ভালো, তার বাড়ির যে কেউ তার আর কি অপেক্ষা করতে বলেছে, সেই জন্য রুগীটাকে সারাতে পেরেছি। তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে কি বাড়ছে, রোগ বাড়ছে না রুগীর সিমটম বাড়ছে, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন না ডিজিজ অ্যাগ্রাভেশন, এই যে সূক্ষ্ম জায়গাগুলো, এইগুলো যদি আপনারা না বোঝেন, আপনারা কিন্তু হালে পানি পাবেন না। একদম সত্যি কথা। তাহলে কি হচ্ছে এখানে, এটা কিওর বলতে কি, তার এই প্রোডাক্টটা সরিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তো ওটা বলতে পারছি না। প্রোডাক্টটা সরিয়ে দেয় বলেই তারা কি বলে না, এই দেখো ওষুধ দিয়ে আমি তোমার ক্লিনিক্যালি দেখিয়ে দিলাম। ওই ফাঁদে কিন্তু আমরাও পা দিচ্ছি। ওরা এখন কিছু বলবে না, এখন চুপচাপ অনেক কিছু মেনে নেবে, তারপর কি বলবে, তুমি যে এই ওষুধটা দিয়ে এটা সারিয়েছো সুগারটা,
ঠিক আছে, এই ওষুধটা দিয়ে আমরা 10 জনকে ইয়ে করছি, দেখাও রেজাল্ট দেখাও, ব্যাস। ওরা কিন্তু ওদের নীতি জায়গা থেকে সরে আসবে না। ওরা বুঝতে পারছে যে এটা সারিয়ে দিতে পারলে এটা যদি প্রচার হয়ে যায় তাহলে বিপদ আছে। ফলে তাদের আক্রমণ করার জন্য, আমাদের আক্রমণ করার জন্য তাদের বুদ্ধিও কম নেই। আপনাদের একটা ইয়ে কি, আক্রমণের প্রতিবাদ না করে সবচেয়ে বেটার হচ্ছে রোগীকে সারা। রোগী চাইবে না যখন, তাদের বিপ্লব এমনিতেই হয়ে যাবে। কারণ এদের সঙ্গে কিন্তু আমরা সরাসরি লড়াই করে পারবো না, কারণ আর্থিক বলুন, সামাজিক বলুন, সব দিক থেকেই আমরা কিন্তু মাইনরিটি। কিন্তু মাইনরিটি মানে আমরা হেরে যাবো এমন কথা নয়। বরিক্যান টাফেলকেও কিন্তু ভুল স্বীকার করতে বাধ্য করেছিলেন জেন কাঞ্জিলাম। আমাদের সেই মেরিটও নেই, আর সেই মানসিক জোরও আমাদের নেই। তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে একটা রুগীকে আরোগ্য মানে কি, আরোগ্য বলতে কি বোঝায়? মিনস দ্য কমপ্লিট চেঞ্জ অফ দ্য স্টেট অফ ডিসঅর্ডার টু দ্যাট অফ অর্ডার, and not mere removal of the certain troubles and dangerous symptoms of the patient of disease, and governed by easily comprehensible principle আছে, easily comprehensible principles, that is law of nature. It signifies total and permanent removal of the symptom. এখন এই কথাটা বলে অনেকেই বলে আপনারা কটা কিওর করতে পারেন, এই প্রশ্ন আসবে। এটা বর্তমান যুগে, আমার প্রথম লাইফে আমি যখন অনেক জানতাম তখন আমি অনেক কিওর করতে পেরেছি। এখন তো আমি ভয় পাই, যত দিন যাচ্ছে যে হারে যে টাইপের পেশেন্টগুলো আমার কাছে পাঠানো হচ্ছে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে তার সিলেকশন করতে। আমি যতক্ষণ না নিশ্চিত এই ওষুধ আমি দিতে চাই না। তাহলে এই যে লাগছে কেন, তাতে কি আমি কি শিক্ষাটা আমার ভুলে গেছি? তা তো নয়। আসলে এত কমপ্লিকেটেড, এবং পেশেন্টের মানসিক কাঠামোটা যদি আমরা কাউন্সিল না করি, পেশেন্টকে আমরা ধরে রাখতে পারবো না। ফলে আমাদের এই জায়গাটাও আমাদের খেয়াল করতে হবে। এই যে আরোগ্য নীতি, এই যে ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপাল, এই জায়গাটাই তো নেই। অন্যান্য বিজ্ঞানে দেখুন তাদের প্রিন্সিপাল আছে, ল আছে, বিভিন্ন রকম আছে। অন্যান্য চিকিৎসা বিজ্ঞানে এইটা কোথায় আছে? হোমিওপ্যাথি ছাড়া ল গভর্ন সিস্টেম অফ মেডিসিন, তাও আমরা পারছি না। তাহলে কি হলো, এই যে আমূল পরিবর্তন, এই আমূল পরিবর্তনের মূল ব্যাপারটা কে কে পরিবর্তন হয়? পুরো মানুষটা পরিবর্তন হয়। মানুষ বলতে কি, তার উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পরিবর্তন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তার ফিজিক্যাল লেভেলে এভরিথিং পরিবর্তন হয়, যদি সেটা রিভার্সিবল স্টেটে থাকে। এই কন্ডিশনটা কিন্তু আমাদের বুঝতে হবে, রিভার্সিবল স্টেট। রিভার্সিবল কি ইরিভার্সিবল, এইগুলো বুঝতে গেলে অ্যালার্ট সাবজেক্ট নলেজ দরকার, এবং পাশাপাশি হোমিওপ্যাথিক নলেজটা দরকার। কারণ ব্যাপারটা হচ্ছে যে সেখানে ডোজ পোটেন্সির ক্ষেত্রে আপনি যদি তার ডাইনামিক স্টেটটা যদি বুঝতে না পারেন, তাহলে আরেক মুশকিল হয়ে যাবে। কারণ আমরা ক্যান্সারের ক্ষেত্রে 30ও দিচ্ছি, 6ও দিচ্ছি, আবার 10ও দিচ্ছি, সেখানেও তো প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়েছে। ফলে বুঝে দিতে হবে কোন জায়গায় দেয়া যাবে, কোন জায়গায় দেয়া যাবে না। তাহলে আমাদের মূল উপায়টা কি? না, একটাই উপায়, অর্গানন সম্মত পথে চলা। অর্গাননে আমরা কি করি, বিভিন্ন সূত্রগুলোকে মনে করার চেষ্টা করি, বা আমাদের কেন্টের মতন বা এই টাইপের যারা মনীষী আছে তাদের ইয়েগুলো, মানে তাদের সূত্রগুলো বা তাদের অবজারভেশনগুলোকে আমরা কপি করতে চাই। এই জায়গাটাকে খুব সাবধান, কিন্তু প্রথমে শুরু করতে হবে এদের খেয়াল করি, এদের কপি করি, আমাদের শুরুটা করতে হবে। কিন্তু আমাদের শিখতে হবে কোথায়? পেশেন্ট ভালো আছে, পেশেন্ট অ্যাজ এ হোল ভালো আছে কিনা, এই জায়গাটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। আজকাল এই পেশেন্টটা যদি আপনি বুঝতে ইয়ে করেন, আপনি নতুন নতুন অবজারভেশন পাবেন, নতুন নতুন ভাবে আরোগ্যের সূচনা পেয়ে যাবেন। আপনাকে কার উপর নির্ভর করতে পারে, যেগুলো প্রথাগত যে ইয়েগুলো আমাদের যে ল গুলো আছে, সেই ল গুলো অনেক পরে বোঝা যায়, বহু ক্ষেত্রেই পরে বোঝা যায়, বিশেষ করে এই কমপ্লিকেটেড যুগে বুঝতেই পারবেন না যে লয়ের ফলো করছে কি করছে না। আমি রিসেন্ট একটা ঘটনা বলছি, এগুলো বুঝতে পারবেন। এই সব 8-10 দিন আগে ঘটনা বলছি। একটি মেয়ের কথা বলছি, তার মানে তার প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, এবং তারপর সে ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনে সে ভুগছে, বহু চিকিৎসা হয়েছে, খুব একটা সুবিধা কিছু হয়নি, এবং তার চেহারা ছবিতে ভেঙে গেছে। এ নিয়েও আমার পাল্লায় পড়েছে।
এবং তার ব্যাপারটা কিরম হচ্ছে, সে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সেই ছেলেটিকে স্বপ্নে দেখে, তাকে সে কিলচর মারে, তাকে লাথি মারে, তাকে গালাগালি করে, মানে এই ধরনের একটা স্টেজে সে আছে। এবং যেহেতু তার আন্ডারস্ট্যান্ডিংটা এখনো শেষ হয়নি, যার জন্য সে কিন্তু বাইরে বেশি কিছু এগুলো প্রকাশ করে না বা কারো কাছে শেয়ার করে না। এই শেয়ার না করার পেছনে এখানেও একটা ব্যাপার আছে, নিজের মধ্যে হাইড করে রাখার এটা একটা প্রবণতা আছে, সেটা নয় কিন্তু হাইড করে না, মানে বলে কি হবে, নিজের থুতু উপর দিকে চলে নিজের গায়ে পড়বে। এই যে তার যে বক্তব্যের জায়গাটা যেটা এইটা আছে। এবার তাকে ওষুধ দেওয়ার পর কি হলো, ওষুধ দেওয়ার পর সে মাস আড়াই তিন বাদে, এই দিন 10 আগে, আমি তখনও বুঝতে পারছি না যে তা কোন দিকে যাচ্ছে। আমি চুপ করে বসে আছি, রেকর্ডিং আরো ভালো করে দেখছি, না ঠিকই আছে ওষুধ। আমাকে তখন সে বলছে যে হ্যাঁ আমি ওকে, আমি স্বপ্নটা তুমি কেমন দেখছো, ওকে তো স্বপ্ন প্রায় দেখতে, এখন কি দেখছো। ওই ডাক্তারবাবু হেসে ফেলেছে তখন। এই হাসি 2-2.5 মাসের মধ্যে এই প্রথম হাসি দেখলাম। তখনই বুঝলাম যে দেয়ার ইজ সামথিং ওকে। তখন সে বলছে হ্যাঁ আমি ওকে দেখছি, আমি এখন দেখছি ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি বা ওকে নিয়ে গল্প করছি, মজা করছি, এইগুলো এখন আমি দেখতে শুরু করেছি। তাহলে এখানে তাহলে ব্যাপারটা কিরকম হলো, এই যে অবজারভেশনটা কি, পেশেন্ট ইজ সিক, পেশেন্ট একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ হয়েছে, এবং সে প্রতিদিনই ওই সব ইয়েগুলো দেখছে এবং তার প্রতিশোধ নেওয়া বা তাকে গালাগালি করে লাথি মারা, এই যে ম্যালিসিয়াস টেন্ডেন্সি যেটা, অল দে আর কিন্তু সাইকোটিক ইন নেচার। তাহলে এইটা সেন্টার সাইকোটিক নেচারটা তার এখানে চলছে। এইবার কি হলো, স্বপ্নটা চেঞ্জ হলো, স্বপ্নটা চেঞ্জ হলো, স্বপ্নটা তো আমার হাসি দেখার আগেই চেঞ্জ হয়েছে। এই যে স্বপ্নটা চেঞ্জ হলো, এই চেঞ্জ হওয়ার পরে তার কি হলো, কি দেখছি সে, তার সঙ্গে যে আনন্দ ঘন যে সম্পর্ক যে ছিল সেইগুলো সে দেখতে শুরু করেছে, আনন্দময় জিনিসগুলো। দ্যাট মিনস শরীর স্টেটে ফিরতে শুরু করেছে, এলিমিনেটিং অফ সিমটম শুরু হয়ে গেছে সেন্টারে। পরবর্তী অবজারভেশন আমরা দেখবো কেমন আছে, মুখ ফেসিয়াল ইন্ডিয়া যেগুলো হাসিটা দেখে বুঝতে পারলাম, তাও মুখটা এমন কিছু ভালো বোঝা যাচ্ছে না যে বেটার হয়েছে সেরকম বোঝা যাচ্ছে। ফলে বুঝতে পারছেন কি কবে ল আসবেন, আপনি খুঁজবেন দূরবীন দিয়ে, ল খুঁজলে রোগীটাকে খুঁজে, রোগীটা খুঁজে রোগী আপনাকে ল রাস্তা দেখিয়ে দেবে। ওই জন্য রোগীকে সময় দিন, রোগীর কথাগুলো ভালো করে লিখুন। আর সিমটম শুধু সংক্ষেপে লিখবেন না, একটা সিমটম ধরুন রুব্রিক করুন, যাই করুন, পেশেন্টের কি কথার উপর ভিত্তি করে রুব্রিক করেছেন সেইটা কিন্তু ভালো করে লিখবেন, কারণ আমরা কেউ কিন্তু পারফেক্ট নয়, আমাদের সকলের চেষ্টা পারফেক্ট হবার। আর হোমিওপ্যাথিতে 100% পারফেক্ট হওয়ার মতো যোগ্যতা অন্তত আমার নেই, কারণ হোমিওপ্যাথি অনেক উচ্চাঙ্গের চিকিৎসা পদ্ধতি। প্যালিয়েশনের জায়গাটা যেটা আছে, প্যালিয়েশন কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে ইরিভার্সিবল প্যাথোলজি, সেখানে কোনো রকম কিছু নেই, যেমন একটা ক্যান্সারের লাস্ট স্টেজ দেখছে, প্রচন্ড সিমটোম্যাটোলজি ভালো নেই, প্রচন্ড একটা কষ্ট আছে, ভয়ঙ্কর কষ্ট, তখন ওই কষ্টটাকে রিলিভ করতে হবে। কিওর করতে গেলে কিন্তু কোনো একটা কষ্টকে জোর করে রিলিভ করে দেন, তাহলে সিগন্যাল কেটে গেল। কিন্তু আপনি গাড়ি চলছেন, রাস্তায় গাড়ি চলছে, যদি আপনার ট্রাফিক সিগন্যালটা যদি ঠিক না থাকে, আপনার কি অবস্থা হবে, আপনি অ্যাক্সিডেন্ট অবশ্যই করেন। এবং আমরা কিন্তু এই অ্যাক্সিডেন্ট গুলো করে ফেলি কেন, পেশেন্ট ওই যে বলছে, পেশেন্ট ওই ডাক্তারবাবু আগে এইটা কমান তারপর অন্যগুলো কমাবেন, মানে পেশেন্টের দ্বারা পরিচালিত হওয়া, নির্দেশিত হওয়া, এইটাও কিন্তু একটা আপনার ভুল পথে যাওয়ার বা আপনি ভুল চিকিৎসক হবার পথে একটা বিশাল ফ্যাক্টর। ডক্টর কেশি দাস এই কথাটা বলছে, অলওয়েজ ইন কমান্ডিং নেচার। যদি তুমি কমান্ডিং নেচারে তুমি না থাকো, কমান্ডিং এর মধ্যে ইগো প্রকাশ পাবে না, কিন্তু ইগো নয়, একটা মঙ্গলদায়ক অনুভূতি থাকবে পেশেন্টের মধ্যে। এই জায়গাটা কিন্তু আপনার চরিত্র বদল করবে, দ্যাট মিনস মিউটেশন করতে হয়। শুধুমাত্র আমি পণ্ডিত হলাম, অনেক কিছু জানলাম, তা তো নয়, আমাদের কিন্তু নিজেদের চরিত্রটা বদল করতে হবে। যার জন্য আমি বলি হোমিওপ্যাথি একটা চিকিৎসা ব্যবস্থা শুধু নয়, এটা একটা নতুন জীবনশৈলী, যে জীবনশৈলী আপনাকে উন্নত করবে, শুধু তাই নয়, আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু দিশা দেখাবে এবং ফিল্টার হয়ে সব জন্মগ্রহণ করবে। ফিল্টার, আমার কাছে প্রচুর পেশেন্ট আছে যাদের আমি বিফোর ম্যারেজ থেকে তাদের চিকিৎসা করছি, এবং তাদের সেই বাচ্চা কাচ্চাগুলো অসাধারণ ভালো আছে। এটা করলে একটা বলবেন যে আর্থিকভাবে লোকসান, হ্যাঁ আর্থিকভাবে লোকসান তো অবশ্যই হয়, এটা তো আসে না চট করে, কিন্তু এটা কথা নয়। অর্থটা প্রয়োজন, কিন্তু অর্থের দ্বারা পরিচালিত হওয়াটা ঠিক নয়। এই যে নীতিবাক্যগুলো, আমি এটা ধর্ম ধর্ম কথা বলছি না, অ্যানিমেলের লাইফটা দেখুন, আপনি যতক্ষণ ঠিক প্রকৃতির নিয়মে চলবেন, মানে
নিয়ম নীতি মেনে যতক্ষণ চলবেন ততক্ষণ কিন্তু আপনার কিচ্ছু হবে না। আমরা কিরকম জানেন তো, আমার একটা ঘটনা আমার মনে পড়ছে। আমার এক পেশেন্ট, উনি ইংল্যান্ডে থাকেন, বেশ কয়েক বছর আগে কথা বলছি। উনি ওই একটা জায়গায় নেমন্তন্ন গেছে, সে গ্রামের বাড়িতে আসছে, সেখান থেকে তার মোটর সাইকেলটা খারাপ হয়ে যেতে তাকে সাইকেল দিয়ে দিয়েছে, সাইকেল করে আসছে। তা তার সঙ্গে আরেকজন ইংরেজও আছে। তা মাঝ রাস্তায় এসে দেখছে, তখন মাঝরাত্রি তো, দেখছে সিগন্যালটা লাল হয়ে গেছে। তা উনি বেরিয়ে যেতে গেছিলেন, তখন ওনাকে বলে স্টপ। উনি বেরিয়ে গেলেন না, সিগন্যালটা হলো, তারপর সে চলে গেল। এই যে দিস ফ্যাক্টর, তারা ওই ডিসিপ্লিনটাকে মেনটেন করে, আমরা কেন করলাম না? ওয়াই নট? সেই সেই পেশেন্টটা কি, তার এই গল্পটা আমাকে কিন্তু ভীষণভাবে ইমপ্রেস করেছিল। শুধুমাত্র নীতিবাক্যের কথা নয়, পেশেন্ট ইজ সাইকোটিক, মানে সুযোগ পেলে সে নীতিহীন কাজ করতে করবে, যদি কেউ তাকে বাধা না দেয় বা তার কোনো রকম অসুবিধা না। তাহলে বোঝা যাচ্ছে এই যে আপনি কেমন সৎ। ডাক্তার কেশি দাস বলতেন, বলে 50 টাকা পড়ে আছে, না পরের টাকা নিতে নেই। 100 টাকা পড়ে আছে, না পরের টাকা নেওয়াটা উচিত নয়। 500 টাকা পড়ে আছে, তখন দনমনা করছিস, একটু গেলি আবার পিছিয়ে আসলি, না থাক, এটা তো আমার বাড়ির বাবা মা বলতো যে এইটা পরের এরকম নিতে নেই। দেখলে 2000 টাকা পড়ে আছে, তখন ভাবছেন যা কি হবে, আমি তা চুরি করছি না, এদিক ওদিক তাকিয়ে নিয়ে আমি টুক করে পকেটে ঢুকে দেয়। আপনার সে টাকাটা কাজে লাগবে, সেটা ফেলে দেবেন তা তো নয়। আপনি কি করলেন? নীতিহীন কাজ করলেন। নীতিহীন কাজ করলে কি হবে? এর এফেক্টটা কোথায় থাকবে? আপনার আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকবে, বেসিক ইনস্টিংক্টের মধ্যে এটা ঢুকে বসে আছে। আপনি কি এটার এক্সারসাইজ করবেন? এটার এক্সারসাইজ করলে এটা বাড়বে। এই যে সংযত জীবন যাপন করার হ্যানিম্যান কথাটা বলছেন, না হলে তোমরা অসৎ হয়ে পড়বে। এই জীবনটাকেও কিন্তু যদি আপনারা নিজেরা পরিবর্তন যদি না করেন, আমরা মানুষ, আমরা তো ভুল করতেই পারি, লোক তো করতে পারি। ভুল করুন, নিজেকে গালাগালি করুন, আরে আমি এরকম করে ফেললাম, আর করবো না। করে ফেলতে পারেন, কারণ আপনার তো মায়াধর্মের উপর তো আপনার কন্ট্রোল নেই। ফলে আমাদের কিন্তু এইভাবে আস্তে আস্তে নিজেদের পরিবর্তন করতে হবে। করে আমরা যখন যোগ্য হব, দেখবেন হোমিওপ্যাথির প্রতিটি জায়গার কিন্তু আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। এই হচ্ছে মজার ব্যাপার, নাহলে আমি হোমিওপ্যাথিকে গ্রহণ করতে পারবেন না। এই যে সাপ্রেশনের কথাটা যেটা বলছিস, এই যে সাপ্রেশন, সাপ্রেশন সম্পর্কে ডেফিনেশন নিয়ে আর কিছু বলছে না, সোজা কথা এখানে কি বলছে, when we brag ourselves as curing or case of a gastric colic or leukorrhea or diarrhea or food sweat with our remedies select on the local and partial indications, we on most occasion do nothing like cure but actually commit an act of palliation, and many cases worse still an act of suppression. জেন কাঞ্জিলালের একটা কেসের কথা বলছি। জেন কাঞ্জিলাল একটা পেশেন্টের অনেক কিছু ট্রাবল ছিল, দীর্ঘদিন ট্রাবল ছিল, তিনি সব সারাতে পারলেন, কিন্তু পায়ের ঘামটা সারাতে পারলেন না। পায়ের ঘামটা বড়ই দুর্গন্ধ। তাকে জেন কাঞ্জিলাল বলছে তুমি ধরে থাকো, যদি সারলে সারবে। স্যার আপনি সব সারলে, এটা পাচ্ছেন না, এটার জন্য তো লোকজনের কাছে মান সম্মান থাকে না, আমি কারো কাছে যেতে পারি না। মান সম্মান, তুই প্রাণে বেঁচে আছো, মান সম্মানে কি, তাকে সব বুঝিয়েছে। খুব ভালো কথা। এইবার সে জেএন কাঞ্জিলালের কাছে কয়েক বছর আসে নাই। আসার পর দেখা গেল কি, পরবর্তীকালে যখন সে আসলো, তখন সে ক্যান্সার নিয়ে আসলো। তখন জেএন কাঞ্জিলাল তার খাতাটা বার করে বলছে, তুমি যে ঢুকলে, তোমার যে পায়ের ঘামের যে গন্ধটা, সেটা কোথায় গেল? তখন বলছে ওটা নেই। ওটা কি করে নেই? না ওটা সেরে গেছে। না ওটা তো সেরে যেতে পারে, সেরে গেলে তোমার আগে ক্যান্সার হবে কেন? এক্সাইটিং কজগুলো আরো তিনি দেখেছেন। তখন দেখা যাচ্ছে কোনো পাড়ার কোনো ডাক্তারকে দিয়ে ওই পায়ের ঘামটিকে তিনি সাবটেস্ট করেছিলেন। শুধু ক্যান্সার নয়, তার আগে তার প্রিভিয়াস কিছু কিছু লক্ষণও তার সব রিটার্ন করেছিল, তার সঙ্গে পরবর্তীকালে ক্যান্সার ডেভেলপ করে। এই যে দেখুন সাপ্রেশন, এইটা হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড ডিজিজ তৈরি করার মূল বিষয়।
সাপ্রেশন একটা কি, সাপ্রেশন হচ্ছে কি, আরেকটা কথা, সোজা কথা যদি বলি, এটা ডিজিজ প্রডিউসিং। এই রে, এই কথা বলে তো অনেকের মাথা খারাপ হয়ে যাবে। আমরা ডিজিজ প্রডিউসিং এজেন্ট বলতে আমরা কাকে বুঝি? মায়াজনকে বুঝি। তো তার সাপ্রেশনটা কি? সাপ্রেশন তাহলে কি এটা কারণ হতে পারে? অবশ্যই হতে পারে। কেন হতে পারে? সাপ্রেশন মানে কি, যখন ফিজিওলজিক্যাল প্রসেস যেটা চলছে, সেই সাপ্রেশনটা মেডিসিনের দ্বারাই হোক বা ন্যাচারাল ভাবেই হোক, হ্যাঁ, বা জায়গা পরিবর্তন, বিভিন্ন কারণে হতে পারে, মেডিসিন ছাড়া অনেক কিছু কারণে হতে পারে। তার যে ফিজিওলজিক্যাল প্রসেসটা, যে প্রকৃতির নির্দিষ্ট যে প্রসেস, সেই প্রসেসটা যদি কোনোভাবে বাধা পড়ে, সেই বাধার এগেন্স্টই তো শরীর রিয়াক্ট করবে। এই শুরু হলো তার সাপ্রেশন। এবং এই সাপ্রেশনটা যে আপনি কোন জন্মের সাপ্রেশন আমি তো বলতেও পারবেন না। আমরা যে পেশেন্টটাকে যাকে দেখছি, আমরা ক্রনিক কেসিতে বেশি আমরা দেখি, এই সাপ্রেশনটা যে কত যুগের সাপ্রেশন আমি ক্যালকুলেশনও করতে পারবো। ফলে বর্তমান যুগে আমরা আর নতুন করে সাপ্রেশন কেন করব, এটা আমাদের ভাবনার বিষয়। ফলে এই সাপ্রেশন গুলো, এইগুলো ভালো করে বুঝতে হবে। সাপ্রেশন বুঝতে পারবেন যখন ফলো আপটা আপনি ধরতে পারবেন, এই ফলো আপটা কোন দিকে যাচ্ছে। সোজা ইজি ম্যাটার হচ্ছে পেশেন্টটা, রোগী আর রোগকে আলাদা করতে শেখা। এই রোগী আর রোগকে যদি আলাদা করতে শেখেন, তার বোধ শক্তি এবং উইলকে যদি ভালো করে বুঝতে শেখেন, তাহলেও কিন্তু আপনি ধরতে পারবেন, ধরতে কোনো অসুবিধা নেই। ফলে আমাদের এই জায়গাগুলো বারবার শান দিতে হবে। শান না দিলে আমরা কিন্তু আলটিমেটলি পেশেন্টটাকে নষ্ট করে ফেলবো। এইবার চলে আসি দ্বিতীয় ইয়েটা, সেখানে কি বলছে, ডিসক্রিমিনেশন টু আন্ডারটেক দ্য লেবার অফ গোয়িং ডিপ ইন্টু দিস টেনেট, অর্থাৎ কঠোর পরিশ্রমের দ্বারা হোমিওপ্যাথির গভীরে প্রবেশ করার প্রবল অনীহা। এই কথাটা তো বড় গন্ডগোলের কথা বলে। আমি একটু আগে বললাম যে এখন আমার রুগী দেখতে প্রচুর সময় লাগছে, বেশি রুগী দেখতে পারি না। তাহলে বেশি রুগী দেখলে তো বেশি রোজগার হবে, তাই তো? প্রত্যেকের ক্যাপাসিটি একটা লিমিট আছে। আপনার ক্যাপাসিটি অন্যের সঙ্গে তুলনা করে লাভ নেই। আপনার মেরিট, আপনার পেস অফ অ্যাক্টিভিটি, তার মানে কাজের গতি, এটা কারোর সঙ্গে কারো তুলনা করে লাভ নেই। এটা আপনি, আপনারটা আপনার মতো স্বতন্ত্র। এই যে সময়টা আপনি যদি না দেন, ফাঁকিবাজি যদি দেন, তাহলে কি করে হবে? এবং ফাঁকিবাজি হোমিওপ্যাথিতে চলবে না। আমাকে ক্ষমা করবেন, একটি সত্যি কথা বলে দিচ্ছি, ক্ষমা করবেন, সত্যি কথা বলছি। কিরকম? অ্যালোপ্যাথি চিকিৎসা বা আয়ুর্বেদিক চিকিৎসা, এই যে অন্যান্য প্যাথি যে চিকিৎসা, তাদের সঙ্গে আমাদের একটা বেসিক পার্থক্য আছে। তারা কি করছে? তারা যথেষ্ট পণ্ডিত তার শাস্ত্রে, কিন্তু পণ্ডিত হলেও তারা ল্যাবরেটরির ডায়াগনোসিসের উপর নির্ভরশীল। যদি সেখানে ভুল হয়, তিনি ভুল করবেন। আর ধরে নিলাম যে ল্যাবরেটরি ঠিক দিয়েছে, ল্যাবরেটরি ডায়াগনোসিসের উপর তিনি ভিত্তি করে চিকিৎসা করছেন, আর রিপ্রেজেন্টেটিভ তাকে কিন্তু ওষুধগুলো বুঝিয়ে দিয়ে গেছে। তার কাজটা কি? মেন কাজটা হচ্ছে স্পেলিংটা ঠিক করে লিখে দিন। এই স্পেলিংটা লিখে দিলেই তিনি ভিজিট পাচ্ছেন। সেখানে ভিজিট দিতে সাধারণ লোকের কোনো অনীহা নেই, সেখানে দিয়ে গদগদ ভাব। আর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে পরেই পকেট ফুটো। এটা আমার কথা নয়, ডক্টর পেশিদার এই কথাটা বলতেন। মাঝে মাঝে বলতেন, দেখবি পকেটটা ফুটো কিনা, এরকম মজা করে বলতেন। এটা আসলে তিনি আক্ষেপ করে বলতেন। তাহলে দেখুন, এই যে তাদের যেহেতু ডিজিজ প্রোডাক্টের উপর তাদের ওষুধ, সেই জন্য ওই প্রোডাক্টটা, এই রোগের এই প্রোডাক্ট, এই রোগের কি কি ওষুধ লাগবে সেটা তারা শিখিয়ে দিয়ে গেল, তার বানানটা লিখে দিয়ে হয়ে গেল। তো আমরা তো সেটা করতে পারবো না। আমাদের কি করতে হবে? নিজেদের কেস টেকিং করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপর ইভালুয়েশন করতে হবে, তারপর ডোজ আপনাকে সিলেকশন করতে হবে, পোটেন্সি সিলেকশন করতে হবে, সেইখানে আপনাকে তার প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো আপনাকে ভাবতে হবে, ডায়াগনোসিস করতে হবে, ডিজিজ স্টেট বুঝতে হবে, ডাইনামিক স্টেট বুঝতে হবে। মনে রাখবেন, ডিজিজ স্টেটের থেকে ডাইনামিক স্টেটটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন ধরুন, আপনি একটা ক্যান্সারের লাস্ট স্টেজে আপনি দেখতে পাচ্ছেন ডায়নামিক স্টেটটা তার মারাত্মক ডিটেরিয়েট করেছে। সেখানে যদি ভুল করে আপনি পোটেন্সি বেশি দিয়ে ফেলেন, পেশেন্টটি মারা যাবে, হয় মারা যাবে। এখানে একটু বিজ্ঞানের সাহায্য নেই আমরা। আপনি যে মাটির উপর দাঁড়িয়ে আছেন, আপনি যেভাবে মাটির উপর ক্রিয়া করছেন, মাটিও ঠিক বিপরীতভাবে আপনার উপর সমান প্রতিক্রিয়া করছে। সেই জন্য আপনি দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনি কাদাতে গেলে দাঁড়াতে পারবেন না, বা পায়ের গোড়ালিটা ঢুকে যাবে। আর যদি পুরোনো পুকুরে
যান আপনি, সেখানে গেলে দেখা যাবে না হাঁটু পর্যন্ত ঢুকে গেছে। আর ভুল করেও সমুদ্রে চোরাবালিতে যাবেন না, মাথা পর্যন্ত ঢুকে যাবে, আপনি শেষ। মানে বুঝতে পারছেন যে তারা যে প্রতিক্রিয়া বলটা যদি তার নাই দিতে পারে, তাহলে আমরা বাঁচবো কি করে? রোগীর ক্ষেত্রে ঠিক সেম। সে যদি প্রতিক্রিয়া না বল তার দেওয়ার ক্ষমতা যদি না থাকে, সে তো মারা যাবে। মানে সেখানে আমি বেশি লোড দেবো কেন, তার ক্রিয়াটা তার উপর বেশি করবো কেন? এইটা হচ্ছে যুক্তি। এবং এইটা বোঝা কিন্তু খুব সহজ নয়। এইটা কিন্তু বুঝতে গেলে পরে আপনাকে এই জায়গাটা নলেজ গুলোকে ঠিক করতে হবে। এবং আমরা 300 ক্লাস, 400 ক্লাস, 500 ক্লাস পরিবর্তন করে ওষুধ দিচ্ছি, তা তো রেজাল্ট আসছে। হোমিওপ্যাথি ওষুধ সিলেকশনটাকে ঠিক করে, প্রপার সিলেকশন হলে পরে দ্যাট মিনস সিমিলিমাম। এটা কিন্তু প্রথম জীবনে আমরা পারি না, কখনো কখনো হয়ে যায় লটারির মতো প্রথম জীবনে। এখন ঠিক তার উল্টোটা হচ্ছে, কখনো কখনো আটকে গেলাম। ফলে এখন এই যে আটকে গেলাম, সেটা যথেষ্ট বেদনাদায়ক, কিন্তু কি করব, আমাদের তো লিমিট আছে। হোমিওপ্যাথি তো অনেক বড় জিনিস। ফলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিন্তু এই পরিশ্রমটা করতে হবে, কারণ আমাকে নিজেকেই সব করতে হবে। এখন কপাল ভালো যে আমাদের ওষুধটা তৈরি করতে হয় না হ্যানিম্যানের কালের সময়। চিন্তা করে দেখুন দেখুন, সেই সব মাস্টাররা, সেই সব মনীষীরা নিজে ওষুধ তৈরি করতে না, তৈরি করে তারপরে ইয়ে করতে, কতটা তারা বিশ্বস্ত ছিলেন পেশেন্টের প্রতি, কতটা তাদের গভীর ভালোবাসা ছিল। আমাদের ভালোবাসা কত, আমরা পেশেন্টের শুধু পকেটটা হয় বুক পকেটে না এর পকেটের দিকে তাকাচ্ছি। এই দৃষ্টিভঙ্গিগুলো ছাড়ুন। অধিকাংশ পেশেন্ট কিন্তু আপনার ভিজিট দেবে, দু একজন পারবে না, ছেড়ে দেবেন, অসুবিধা কিছু নেই। অপয়সার খরচা হয় আপনার, এটা আর ভেঙে বললাম না, ভেঙে না বলাই ভালো। এবার হচ্ছে এরপরে যেটা আসছে, ল্যাক অফ পেশেন্স অ্যান্ড প্রিজার্ভেশন অফ রিকোয়ার্ড না perseverance required in application of these tenets of practice, being goaded by time fetish and money fetish, the basic motive force of the present day society। এই একটু আগে আমি যে কথাগুলো বললাম তার ব্যাকগ্রাউন্ডটা আমি আগেই বলেছি, আমি এইটা আছে বলেই বলেছি। সেখানে দেখুন কি বলছেন জেন কাঞ্জিলা, কি বলছে, ধৈর্য অধ্যবসায়ের অভাব। ধৈর্য অধ্যবসায়ের অভাব। আমি স্যারেদের দেখেছি, তারা রেকর্ডিং করলেন, করে টোরে বলছেন, বাবা এর হাতটা জোর করে বলছেন, বাবা আমি বুঝতে পারছি না তোমাকে আমি কি ওষুধ দেবো, তুমি আমাকে যদি একটু দয়া করে সমাধান, ঠিক দয়া করে কথাটা বলতেন। আমরা তো কাকে বলি এরকম, দয়া করে বলছি তুমি কিন্তু অমুক দিন আসো, যদি এমার্জেন্সি কিছু হয় সেক্ষেত্রে আলাদা কথা। তাও স্যারেদের দেখেছি প্লাসিবো দিয়ে পরের দিন আসতে পারে। আমি বুঝতে পারছি না, ওষুধ দেবো না। কিন্তু আমরা কি করি, আচ্ছা এটা তো দিয়ে তো দেই, যদি না হয় তখন ভেবে চিনতে দেয়, আরে দিয়ে তো দেই। হোমিওপ্যাথি এরকম জায়গায় তো নেই। এই যে প্রভাবেল চিকিৎসা যেটা, যেটা হচ্ছে অ্যালোপ্যাথিতে আছে, তাদের ল্যাবরেটরি টেস্টের অনেক আগে তারা কি করে, ল্যাবরেটরি টেস্টের আগে কি করে তারা ওই একটা প্রেসক্রিপশন করে। এই যে প্রেসক্রিপশন করে তার তো বেসিক কিছু নেই, যদিও তারা বিজ্ঞান ভিত্তিক বলছেন, তারা বেসিকটা কোথায় তাদের, সেখানে তো প্রিন্সিপাল কিছু নেই। দিল, তারপর রেজাল্ট আসলো, দেখে তারপরে তারা ইয়ে করবে। হোমিওপ্যাথিতে এরকম আমি কোনোদিনই কোনো অবস্থাতে করতে পারবে না। ছেড়ে দিন, বুঝতে না পারলে কারো কাছে পাঠিয়ে দেন উপযুক্ত সিনিয়রের কাছে, নাহলে ছেড়ে দিন, স্বীকার করুন আমি বুঝতে পারছি না। এটা খুব শক্ত। সাদেকে ওয়াইডের সাপেরি কথাটা হ্যানিম্যান বলেছেন, আমরা এই শক্ত কাজগুলো করতে পারছি না, এগুলো দরকার আছে। এতে আপনার ফেথফুলনেস বাড়বে এবং আপনি আস্তে আস্তে নিজেকে যোগ্য চিকিৎসক হিসেবে তৈরি করতে পারবেন। তাহলে কি হচ্ছে, আমরা কিসে সম্পৃক্ত হচ্ছি, টাইম ফেটিস, মানি ফেটিস। সোজা কথা অর্থের পেছনে দৌড়চ্ছি, সময়ের পেছনে দৌড়চ্ছি। সময়টা যত কম দেবো, বেশি অর্থ উপার্জন করবো, এটাকে তো সাকসেসফুল করবো। বেসিক নীতি কোথায়? বেসিক নীতি নেই। অ্যানিম্যান কি খেতে পারেনি নীতি মেনে? তা তো নয়। তিনি নীতির জন্য সর্বস্ব পণ করেছিলেন বলেই আজকে তিনি পূজনীয়। আমাদের আর কে চেনে বলুন? ফলে দেখা যাচ্ছে কি, এই যে সমাজের যে মূল পেয়টা কি, বহু পেশেন্ট এসে আপনাকে বলবে
আপাতত আমাকে এইটা সারিয়ে দেন, এইটা সারিয়ে পরে আমি ধীরে সুস্থে আপনার বাকিগুলো করবো। তাড়িয়ে দেন। এই পেশেন্ট হাতে নিলে আপনার হোমিওপ্যাথির বদনাম হবে, পেশেন্টটা নষ্ট হবে। তাড়িয়ে দেন, হিম্মত রাখুন। আপনি যদি নিজের চরিত্র বদল না করেন, আবার বলছি, আপনি কোনোদিন হোমিওপ্যাথ হতে পারবেন না। হোমিওপ্যাথ হতে গেলে এই জায়গাটা অনুশীলন করতে, ওই জন্যই তো বলেছি না, এটা একটা আধুনিক জীবনশৈলী, যে জীবনশৈলী আপনাকে সবসময় আলো দেখাবে, কখনোই বিপথে চালিত করবে না। তাহলে এই যে আমরা যখন ধৈর্যহীন হলে কি হবে? আচ্ছা এটা দিয়ে দেখি, ওটা দিয়ে দেখি, আচ্ছা এটা হবে না ওটা হবে, আমরা স্থির হতে পারছি না। ফলে আমরা কি করব? ভুল করব, প্রেসক্রিপশন ভুল হয়ে যাবে। আর আমরা এখন যে স্ট্যান্ডার্ডের মানে কি ডিপ অ্যাক্টিং লং অ্যাক্টিং ড্রাগগুলো নিয়ে কাজ করছি, সেই কাজগুলো ভুল হলে তো মহা সমস্যা, বিরাট সমস্যা। নিজে না সতর্ক হলে কিন্তু আমরা পেশেন্টটাকে শেষ করে দেবো বা নষ্ট করে ফেলবো। এইবার আসা যাক, আমরা এইরকম এই যে আমরা এরকম করছি কেন, বাজারে এই ঘটনাগুলো ঘটছে কেন, বাস্তবে কি কি দেখতে পাচ্ছি আমরা? কি হচ্ছে আমাদের প্রধান বিচ্যুতিটা? কি? অর্গাননকে সম্পূর্ণ অস্বীকার করে ওষুধ প্রয়োগ, আর অর্গাননকে আংশিক অস্বীকার করে ওষুধ প্রয়োগ। তাহলে অর্গাননকে অস্বীকার করে ওষুধ প্রয়োগ, এটা মানেটা কি দাঁড়ালো? তেমন আমি পণ্ডিত, তাহলে আমাকে তো পদ্ধতি আবিষ্কার করতে হবে। পদ্ধতি খাবে কে? তার জন্য আমাকে দলবল তৈরি করতে হবে। এই তো ব্যাপারটা। তো তার জন্য আমার দরকার কি? মাইক বন্ধ হয়ে গেছে। তার জন্য নিরেট মাথা কিছু দরকার, বিশেষ করে জুনিয়র ছেলে যারা এখনো বোঝে না ব্যাপারটা, তাদের টার্গেট করা। তাদের টার্গেট করা মানে তার নিজের সুবিধার জন্য। ফলে জুনিয়র চিকিৎসক যারা আছেন, আপনারা সতর্ক হন। সতর্ক না হলে কিন্তু আপনার অঙ্কুরই নষ্ট হয়ে যাবে। এবার কি বলছে, আমি এখানে একটা ঘটনা বলি। এটা আমার দেখা কেসের গল্প বলছি, অনেকদিন আগে দেখা কেস। সেটা হচ্ছে কি, আমি একটা ফুসফুসের ক্যান্সারের আক্রান্ত রোগীর কথা বলছি। তার অনেক ওষুধের মধ্যে একটি আধুনিক হোমিওপ্যাথি লেভেলে দেখলাম মাত্র 32টি ওষুধ একসঙ্গে মেশানো হয়েছে। একটা শিশির মধ্যে ওষুধ আছে, তার মধ্যে 32টা মাত্র ওষুধ লেখানো আছে। আমার মনে হচ্ছে জমের অরুচি, নাহলে এই ওষুধ খেয়ে সে মরে না কেন? এই ওষুধ খেয়ে বড় হচ্ছে ছটফট করতে করতে মরে যাওয়ার কথা। তা এই যে পেশেন্টটা, যেটা আমি তাকে দেখলাম, তারপর মেশানো আছে আর একটি ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, তাকে কম করে 10টি ওষুধ দেওয়া হয়েছিল। ওষুধ খেতেই তার দিন শেষ। আপনাদের একটু বিস্ময়ের কথা বলি, এই রুগীকে রাত্রে 5 ফোঁটা হিপার সালফার আর 200 শক্তি, আর সকালে 1 লাখ বা ইন্ডিকা 20 ফোঁটা, আর বিকেলে মিলিফোলিয়াম 30 শক্তি, মাত্র 10 ফোঁটা। মাত্র লিখলাম কারণ 10 ফোঁটা তো একটা শিশি তো অনেকটা থাকে, 10 ফোঁটা দেওয়া মানে মাত্রই তো হবে। এই হচ্ছে পরিস্থিতি। তার চেম্বারে দেখবেন লাইন দিয়ে রুগী দেখছে। আপনি ভাবেন এটাই বোধহয় সফলতা। হোমিওপ্যাথিতে কিন্তু সংখ্যা দিয়ে সফলতা বিচার হয় না, গুণগত মান দিয়ে বিচার হয়। এই মোটিভটা যদি আপনার না থাকে, আপনি যেমন ভালো চিকিৎসক হতে পারবেন না, তেমনি ভালো বন্ধু আপনি পাবেন, ভালো সঙ্গীও পাবেন, যদি আপনার গুণের প্রতি যদি আপনার আনুগত্য না থাকে। এরপরে কি হচ্ছে, তাহলে এই যে চিকিৎসার এই পেশেন্টটাকে মেডুইনাম দিয়েছিলাম 300 কি 350 গ্লাস পরিবর্তন করে। 3-4 মাস বেঁচেছিল, দেয়াল ধরে ধরে হাঁটতে পারতো, খাওয়া দাওয়াটা ইমপ্রুভ করেছিল, জানি না বাঁচবে না, কিন্তু তার রিমার্কেবল চেঞ্জ হয়েছিল মেডুইনাম দিয়ে। তাই চিন্তা করতে পারছেন যে এরা কিন্তু সেটা করে। আমার সেই সকালে তাকে শুরু করেছিল 8টায়, আমার দুপুর 2-2-2:30 সময় গিয়ে তার শেষ হয়েছে আমার রোগী কমপ্লিট করে। আমি বুঝতেই পারছি না কোন দিক দিয়ে ওষুধ দেবো। এই হচ্ছে ব্যাপার। তাহলে এরা কি করে, এই যে এই ধরনের যে ওষুধগুলো, এবার এটাকে আরেকটা ব্যাপার আছে, অনেকেই করে মূল ওষুধের সঙ্গে মাদার বা বায়োকেমিক জুড়ে দিচ্ছেন। আপনারা ভাবছেন তাই তো, মাদার কোনো ক্ষতি করে না। হ্যানিম্যান কি বলছেন,
স্থূল ওষুধ কি বলছে? স্থূল ওষুধ কি হচ্ছে? সোডার সঙ্গে মিশ্রিত হয়ে কমপ্লিকেটেড ডিজিজ তৈরি করে, এটা হ্যানিম্যান বলছে, এবং লোয়ার লেভেলের সিমটমগুলোকে কিছুটা দূর করে দেবে, সেই তো প্যালিয়েশন হয়ে যাচ্ছে, তার সঙ্গে পোটেন্সিটা দিচ্ছে। আপনারা একবারও ভাবছেন না যে এক থেকে সব সৃষ্টি, আপনারও সৃষ্টি একটা জায়গার থেকে, এই পৃথিবীর সৃষ্টি বলা হয় সূর্য থেকে নাকি, তা সেটা হলো এক থেকে। ব্যাপার হচ্ছে আমরা যে ওষুধগুলো যেগুলো করি সেগুলো তো একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল প্রুভিং করা হয়েছে, এক থেকেই তো সব হচ্ছে, তাহলে দুইয়ের কথা ভাববেন কেন? নিজের মস্তিষ্ককে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। তারা কি বলেন এইসব করে, কাণ্ড কারখানা করে কি বলে? রোগীর স্বার্থে। রোগীর স্বার্থে না নিজের স্বার্থে? ভাবুন, হচ্ছে মানধাতা আমলের নিয়মকে পাল্টাতে হবে, পরিবর্তন হতে হবে। আচ্ছা ভাই, মানধাতা আমলে আমরা যে পদ্ধতিতে জন্মগ্রহণ করেছি, আপনি নতুন পদ্ধতিতে জন্মগ্রহণ করে দেখুন, আপনার আমি পায়ে মাথা ঠুকবো, আপনার পায়ে মাথা দিয়ে আমি শুয়ে থাকবো, আমার চ্যালেঞ্জ রইল। সব কিছুকে পরিবর্তন করতে চাইবেন না, নিজের বাবাকে পরিবর্তন করতে হবে, নিজের মাকে পরিবর্তন করতে পারবেন। কিছু জিনিস আছে অপরিবর্তনীয়, তাকে পরিবর্তন করা যায় না। পরিবর্তন যেখানে সেখানে করতে যাবেন না, সেখানেও যুক্তি থাকবে। এবং এই যে ডাক্তাররা, এই ডাক্তার কি বুদ্ধি দেয়? তোমার চেম্বারটা খুব সাজানো গোছানো হবে, ভালো সাজানো গোছানো হবে, তাতে সুন্দরী যদি নারী থাকে আরো ভালো হয়, এয়ার কন্ডিশন যদি হয় আরো ভালো হয়, সাজানো গোছানো গাড়ি করে যদি ওখানে বসেন, হ্যাঁ সেটা আকৃষ্ট হয়ে আপনার কাছে আসবে, আপনার রোগী হবে, সবই ঠিক আছে। কথা হচ্ছে আপনি কজনের সর্বনাশ করছেন, কজনের, সেটা আগে ভেবে দেখুন। সেটা তো হচ্ছে না। আমি এমনও দেখেছি, আমার জীবনে একটা ব্যর্থতার কথা বলি, আমি আজও পর্যন্ত সেটা করতে পারি। সেটা হচ্ছে কি, এই যে এই যে চিকেন পক্স, যেটা চিকেন পক্স হলে পরে একটা ব্যথা হয়, তো গলায় ব্যথা হয়, গাত পায়ে ইয়েগুলো থাকে, হ্যাঁ অসুবিধাগুলো থাকে। আমি কিন্তু চিকেন পক্স দেওয়ার পর ব্যথাটা আস্তে আস্তে কমতেও 2-1 দিন সময় লাগে, ইরাপশনটা বেরোতে শুরু করে, কষ্টগুলো কমতে থাকে। কিন্তু আমি মনে আছে আমার গ্রামের এক ডাক্তার, উনি পাশ করা ডাক্তার ছিলেন, আমার যখন চিকেন পক্স হলো 16ই ডিসেম্বর 1980, উনি আমাকে শুধু দেখলেন, দেখে বললেন যে তোকে দুটো করিয়া দিলাম, তোর সব বেরিয়ে যাবে, তোর শরীরে কোনো কষ্ট থাকবে না, তোর অনুভূতি থাকবে না। শুধু সে আমাকে এই কথাটা বলেননি, তিনি কিন্তু আমার বাড়িতে সবাইকে ওষুধপত্র যে একই কথা বলেছে, প্রত্যেকটা ক্ষেত্রে সেম ফল। কিন্তু আজও আমি হয়তো কষ্টটা কম বেশি করতে পেরেছি, কিন্তু কষ্ট থাকবে না এইরকম কথা জোর দিয়ে বলার মতো ক্ষমতা আমার নেই। তাহলে আমি তথাকথিত কোয়াক হয়ে যদি এরকম জোর দিয়ে বলতে পারে, তার কনফিডেন্স লেভেলটা যদি এরকম হতে পারে, আমি কেন পারলাম না? আমি পণ্ডিত বলি, আমি হোমিওপ্যাথ না। সে হোমিওপ্যাথ বলেই সে করতে পেরেছে। তাকে আমরা দেখছি ওই তখন ওই এক ধরনের মেনিনজাইটিস হচ্ছিল, ওটা এনকেফ্যালাইটিস হচ্ছে, এনকেফ্যালাইটিস সাঁওতালদের মধ্যে খুব হতো। তিনি প্রচুর পেশেন্টকে কিন্তু আরোগ্য করেছেন, যেখানে মরক লেগে গেছে আরোগ্য করেছেন। আমি দেখেছি বলেই কথাটা বলছি। আমি তো অবাক হয়ে যেতাম, তিনি কিন্তু বেশি পয়সা করে নিতেন না। কেউ যদি বলতে এখন নিয়ে নেই, আচ্ছা ছেড়ে, আমি তো এটা শখে করি, না হলো জন্য। এই হচ্ছে সে মানুষটা। তাহলে দেখুন, এইখান থেকে তাহলে কি হচ্ছে, এই যে আমরা আমাদের হ্যানিম্যান কি বলেছেন, সম্ভবত 3 নাম্বার, আপনি রাগ করবেন না আমি ভুল বলি এখন, ওখানে জেন্টেল কথাটা বলেছে। যদি পেশেন্টকে জেন্টেল ভাবে যদি আরোগ্য না করতে পারে, ইউ আর ফেলিওর, শর্ত থেকে ফেলিওর হলেন। তাহলে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথিক্যালি সাকসেসফুল হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, ইজ ভেরি টাফ গেম। আমরা খেলাটাকে গেম হিসেবে নেব, ব্যর্থতাকে আমরা অভিজ্ঞতা হিসেবে নেব, এবং আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে আমি এইটুকু বলেই শেষ করলাম। থ্যাংক ইউ স্যার, বেশ অসাধারণ আলোচনা ছিল। আশা করি সবাই এনজয় করছেন এবং আমাদের বাস্তব জীবনেও আমরা এগুলার প্র্যাকটিস করব, সেই প্রত্যাশা রাখি আজকের শিক্ষা। আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো
আমাদের ক্লাস এখানেই শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার প্রশ্ন তো থাকার সুযোগ আজকে নেই, কারণ আজকের আলোচনা খুবই সরল। আর এই আলোচনার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আমরা এই প্রত্যাশা রাখছি আপনার মতো, আপনি যেমনটা বললেন স্যার, যে আমরা যেন এই শিক্ষা গ্রহণ করি এবং এই শিক্ষা যেন আজীবন ধরে রাখি, এই এই প্রত্যাশাই। আর স্যারকে আবারও ধন্যবাদ জানাই, অনেক কষ্ট করে স্যার আমাদের শেখান। এই সরল সেখান আলোচনা কতটা মানে আপত্তি আছে? সেখান কতটা আপত্তি আছে? না স্যার, আমরা শিখি, আমরা শিখি। অল আমার শিক্ষাগুরু ডাক্তার তপন কাঞ্জিলাল একটা কথাই বলেন, অল হোমিওপ্যাথ আর সেলফ টট। এটা গুরুত্ব আছে, এই কথাটা গুরুত্ব আছে। অল অবশ্যই গুরুত্ব হোমিওপ্যাথ আছে, আর সেলফ টট। অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু তারপরে স্যার আপনাদের এক্সপিরিয়েন্স গুলা যে শেয়ার করেন, এই এক্সপিরিয়েন্স গুলা তো আসলে সেলফ টটের মাধ্যমে পাইতে গেলে যদিও সেটা বেটার হয়ে, বাট তারপরে এগুলা আরো ওইখানটাতে আরো সমৃদ্ধ করে। আরেকজন হাত তুলছেন, শ্যামল ব্যানার্জি। আমি কিন্তু সবাইকে চিনি না আমাদের স্টুডেন্টের বাইরে, এই জন্য আমি আজকে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এই অপহোমিওপ্যাথি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমার একজন আজকে রুগী আসলেন, এসে বললেন তার বন্ধু রেলের গার্ড একজনা, সে কোথা থেকে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে, খাওয়ার পরে এবার তার যখন পরীক্ষা হয়েছে, পরীক্ষায় দেখা গেছে তার অ্যালকোহলের মাত্রা বেশি এবং তাকে সাসপেন্ড করে দিয়েছে। হোমিওপ্যাথি ওষুধ তখন হয় তাকে মাদার টিংচার বা এমন অ্যালকোহল দেওয়া হয়েছে যেটা দেওয়ার দরকার হয় না, এবং সে রক্তে অ্যালকোহলের মাত্রা বেশি হয়, সে দুদিন না 3 দিনের জন্য সাসপেন্ড হয়ে গেছে। এবার এটা প্রচার হবে কি যে হোমিওপ্যাথি ওষুধ খেলে অ্যালকোহলের মাত্রা বেড়ে যায় এবং সে তার কর্মস্থলে একটা বিড়ম্বনার মধ্যে পড়েছে। তা সাধারণত কি দেখা যায়, মাদার টিংচার বা অ্যালকোহল খালে, এমনিতে অ্যালকোহল খালে ঘুম একটু ভালো হয়, তারপরে খিদে টিদে বাড়ে, একটু মন মেজাজ ফুরফুরে লাগে নেশার মতো। এতে কাজের কাজ তো কিছু হয় না। আমাদের বায়োমেডিক চিকিৎসা বা আমাদের যে চিকিৎসার উদ্দেশ্য যে সিকনেসকে দূর করা, তার তো কিছুই হয় না। কিন্তু এই অপহোমিওপ্যাথির ফলে হোমিওপ্যাথির তো দুর্নামই হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অপহোমিওপ্যাথি তো হোমিওপ্যাথিকে ধ্বংস করে ফেলতেছে। মানে এটাকে, মানে এটা পয়জন, এটা হোমিওপ্যাথদের জন্য একটা মারাত্মক, এটাকে কি বলবো, এটা মরক। ঠিক আছে, এইটা দূর করার জন্য আসলে আমাদের সঠিক শিক্ষায়, যে আপনাদের মাধ্যমে আমরা যে সঠিক শিক্ষাগুলো পাচ্ছি, এক্সপেরিয়েন্স গুলা পাচ্ছি, এইগুলাই আমাদের কাজে লাগবে। আমাদের স্টুডেন্টরা আশা করি এইগুলাই আপনাদের কাছ থেকে শিখবে, কারণ আপনারা বাস্তব অভিজ্ঞতাতে, এবং যেহেতু আপনাদের মানে পথটা সঠিক ছিল, সেহেতু আপনাদের এই শিক্ষাগুলোকে আমরা খুব সহজেই কাজে লাগাতে পারবো। এর জন্য আমাদের নিজেদের হয়তো একটু পরিশ্রম বাঁচবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও, একটা সুন্দর বিষয় উপস্থাপন করলেন। অনেক সময় দেখা যাচ্ছে প্লাসিবো দিতে যেও পুরো অ্যালকোহল দিয়ে দিতে পারে। যাই হোক, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আর সময় করব না, কালক্ষেপণ করব না, আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ক্লাস উপহার দেওয়ার জন্য, এবং যারা উপস্থিত